ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এর সাইকোলজির এটা প্রথম ক্লাস। এই ভিডিওটায় ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারটা বিস্তারিত আলোচনা করব, এমসিকিউর ব্যাপারে আলোচনা করব। চ্যাপ্টারটার নামই হচ্ছে মনোবিদ্যা কী। এখানে আমরা মনোবিদ্যার বেসিক ইন্ট্রোডাকশনের ব্যাপারে জানব। মনোবিদ্যা কাকে বলে, মনোবিদ্যা বিজ্ঞানের অন্তর্ভুক্ত কিনা বা কতটা বিজ্ঞানের পর্যায়ে পড়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, মনোবিদ্যা সাবজেক্টটা আজকে যেভাবে আমরা পড়ছি এইভাবে কিন্তু প্রায় 5000 বছর আগে ছিল না। অর্থাৎ 5000 বছর আগে মনোবিদ্যা হিসেবে পড়ানো হতো না। এটা ফিলোসফিরই আন্ডারে ছোট্ট একটা সাবজেক্ট হিসেবে বা ছোট্ট একটা চ্যাপ্টার হিসেবে মনোবিদ্যাকে সেই সময় ভাবা হতো। তো প্রথম থেকেই মানুষের তীব্র কৌতূহল ছিল যে তারা নিজেদের সম্পর্কে কিভাবে জানবে, নিজেদের মনের সম্পর্কে কিভাবে তারা জানবে। তো এখান থেকেই প্রথম মেন্টাল ফিলোসফি অর্থাৎ মানস দর্শন এর আবির্ভাব ঘটে এবং পরবর্তীকালে যেটারই নাম হয় মনোবিজ্ঞান বা সাইকোলজি। মানস দর্শন যে সময় ছিল সেই সময় ফিলোসফির আন্ডারে বিভিন্ন ফিলোসফাররা সাইকোলজি নিয়ে মতামত সেখানে দিতেন। সাইকোলজি শব্দটা জন্ম হয়েছে দুটো গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে। তো সাইকি মানে হলো সোল বা আত্মা বা মনও আমরা বলতে পারি, মনের ইংলিশ হলো মাইন্ড। আর লোগোস কথার অর্থ হলো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। সাইকোলজির মানে তাহলে দাঁড়াচ্ছে মনের বিজ্ঞান। এবার কথাটা হচ্ছে, আমরা মনকে কি চোখে দেখতে পাই না, তাহলে মনকে স্টাডি করব কিভাবে বা মনকে নিয়ে পড়াশোনা করব কিভাবে? আর সেটা যদি করাও হয় সেটা কি সায়েন্টিফিক হবে? কারণ যে জিনিসটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না সেটাকে আমরা প্রুফ করব কি করে, আমরা প্রমাণ করব কি করে, তার ফ্যাক্টগুলোকে আমরা প্রমাণ করব কি করে? তো অনেক সাইকোলজিস্ট এই সংজ্ঞাটাকে যথার্থ মানেন না। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মনোবিজ্ঞানকে বলেছিলেন আত্মার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অফ সোল। আমি ফিলোসফারদের নিয়ে ডিটেলে একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি গল্পের মতো করে এক্সপ্লেন করেছি সাইকোলজি একদম ফিলোসফি থেকে কিভাবে আলাদাভাবে প্রতিষ্ঠিত হলো। তো এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আরও ডিটেলে বুঝতে পারবে যে অ্যারিস্টটল কে, এবং এছাড়াও আরও যে দর্শনবিদ ছিলেন যেমন রেনে দেকার্ত, হিপোক্রেটিস, এনাদের ব্যাপারেও আমি ডিটেলে এই ভিডিওটাতে বলেছি। ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমাদের এই সংজ্ঞাগুলো মনে রাখতে আরও সুবিধা হবে। এরপরে ফরাসি দার্শনিক রেনে দেকার্ত তিনি বলেছেন মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অফ কনসিয়াসনেস। এই চেতনাটা কি? আমরা যে সময় চেতন আছি অর্থাৎ জাগ্রত অবস্থায় আছি সেটাই হলো মনোবিজ্ঞান। সেইটুকু পার্ট আমরা মনোবিজ্ঞানে পড়ব, যেটুকু সময় আমরা জাগ্রত অবস্থায় আছি এবং আমরা পরিবেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারছি। এরপরে জার্মান মনোবিদ উইলহেম উন্ড, যিনি হলেন দ্য ফাদার অফ সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের জনক, উইলহেম উন্ড এবং তারই ছাত্র এডওয়ার্ড বি টিচেনার, তারা মনে করতেন মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান। অর্থাৎ যেখানে একজন ব্যক্তি তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরছে, তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে কথা বলছে এবং সেসব নিয়ে চর্চা করছে, সেই জিনিসগুলো আমরা মনোবিজ্ঞানে পড়ব। এনারা এটা মনে করতেন। এরপর ব্রিটিশ মনোবিদ জি.এফ. স্টাউট মনে করতেন মনোবিজ্ঞান হলো মানসিক অবস্থা এবং প্রক্রিয়ার বিজ্ঞান। মানসিক অবস্থা অর্থাৎ মেন্টাল স্টেট এবং প্রক্রিয়া, যে সমস্ত প্রক্রিয়াগুলো আমাদের মানসিক যে সমস্ত প্রক্রিয়াগুলো হয় সেই সমস্ত জিনিসপত্র নিয়ে সাইকোলজিতে পড়াশোনা হয়, এটা স্টাউট মনে করতেন। এবং আমেরিকান মনোবিদ জে.বি. ওয়াটসন, যিনি আচরণবাদের প্রতিষ্ঠাতা, তিনি মনে করতেন মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান।
অর্থাৎ এখানে আমরা মানুষের আচরণ নিয়ে পড়াশোনা করি, মানুষ কিভাবে আচরণ করে এবং কেন সেই আচরণটা করছে, তার আচরণ পরিবর্তন করব কিভাবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা সাইকোলজিতে পড়াশোনা করি। এটা মনে করতেন জেবি ওয়াটসন। তাহলে এই এতগুলো সংজ্ঞার মধ্যে আমরা কোন সংজ্ঞাটাকে মনে করব যে এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সেই সংজ্ঞাটাকে ধরেই আমরা চলব? এই সবকটা সংজ্ঞাই কোনো না কোনো দিক থেকে ঠিক, কিন্তু মনোবিজ্ঞানের একটা সামগ্রিক সংজ্ঞাও আছে, সেটা নিয়ে আমরা এবার একটু জানি। মনোবিজ্ঞানের সামগ্রিক সংজ্ঞাতে এটা বলা হয়, আমরা যখন আমাদেরই পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি এবং সেখান থেকে আমাদের যে মানসিক প্রক্রিয়াতে কোনো বাহ্যিক বিহেভিয়ার বা আচরণ আমরা প্রদর্শন করি, সেটাকে মনোবিজ্ঞান ব্যাখ্যা করে বা বর্ণনা করে। অর্থাৎ কোনো একটা মানুষ কোনো একটা আচরণ দেখালো, সেটা সে কেন দেখালো, সেই আচরণের পিছনের কারণটা কি, সেই জিনিসটা নিয়ে আমরা মনোবিজ্ঞানে পড়াশোনা করি। মনোবিজ্ঞানে শুধুমাত্র আচরণ নিয়ে পড়াশোনা হয় সেটাই নয়, আরও অনেক বিষয়বস্তু আছে, যেমন মানসিক প্রক্রিয়া এবং আচরণ তো আছেই, তার সাথে সাথে অভিজ্ঞতাকে নিয়েও আমরা মনোবিজ্ঞানে পড়াশোনা করি। মানসিক প্রক্রিয়া মানে কি? কোনো একটা সিচুয়েশানে আমার কি মেন্টাল প্রসেস হচ্ছে, যেমন যখন আমরা কিছু মনে করার চেষ্টা করি তখন আমাদের মানসিক প্রক্রিয়াটা কেমন হয়, সেটা প্রসেস হয় কিভাবে, তবে আমরা কোনো একটা জিনিসকে মনে করতে পারি। কোনো কিছু শেখার সময় আমাদের কিভাবে ব্রেন ফাংশন করে বা আমাদের মনটা কিভাবে ফাংশন করে, তবে গিয়ে আমরা কোনো একটা জিনিসকে শিখতে পারি। এই সমস্ত বিষয় নিয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা হয়। একটা জিনিস মনে রাখবে, অভিজ্ঞতা কিন্তু সর্বদাই হবে ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক কেন? কারণ একজন মানুষ তার অভিজ্ঞতা কি হচ্ছে সেটা সে ব্যক্তিগতভাবে নিজে ফিল করতে পারবে, তো এটা সর্বদা হবে ব্যক্তিকেন্দ্রিক। কখনোই কিন্তু অভিজ্ঞতা অপর ব্যক্তিকে দিয়ে বোঝা যায় না। আমি নিজের অভিজ্ঞতা নিজে বুঝতে পারবো এবং সেই অভিজ্ঞতাটা আমারই থাকবে। তো এই কারণে অভিজ্ঞতা সবসময় ব্যক্তিকেন্দ্রিক হয়। আর আমরা কিন্তু কখনোই সরাসরি অন্য ব্যক্তির অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ করতে পারবো না এবং সেটাকে এক্সপ্লেনও করতে পারবো না। একজন ব্যক্তি তার নিজের অভিজ্ঞতাকে নিজে এক্সপ্লেন করতে পারবে এবং পর্যবেক্ষণ করতে পারবে, এবং তার থেকে তার যা শিখন হবে, যে শিক্ষাটা সে লাভ করবে, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে। এই কারণে অভিজ্ঞতা সবসময় ব্যক্তিকেন্দ্রিক হবে। আচরণ কি? আচরণ নিয়ে আলাদা করে বলার এখানে কিছু নেই। আচরণ মানে হলো বিহেভিয়ার, যেখানে আমরা কোনো কিছু প্রতিক্রিয়া বা কোনো কিছু উদ্দীপক যখন আসছে আমাদের, সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেটাই হলো আচরণ। আর আচরণ হলো জীবের একটা সাধারণ ধর্ম। প্রত্যেকটা জীবই আমরা আচরণ করে থাকি। আচরণের মাধ্যমে আমাদের মনের সরল ক্রিয়া এবং যে সমস্ত অভিজ্ঞতা আছে সেগুলোর কিন্তু প্রকাশ ঘটে। যেমন আমাদের মনে কি চলছে সেটা আমরা আচরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমার যদি কোনো একটা জায়গায় গিয়ে ভালো না লাগে, আমি কিন্তু সেই ঘরটা থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে এখানে আমি আচরণ কি দেখালাম? যে এক্সপিরিয়েন্সটা আমি করছিলাম সেটা হলো আমার এই ঘরে ভালো লাগছে না, এবং আমি আচরণ সেখানে দেখালাম যে আমি সেই ঘরটা থেকে বেরিয়ে এলাম। এছাড়াও মনোবিজ্ঞানে বিভিন্ন মানসিক ক্রিয়া যেমন চিন্তন, স্মৃতি, কল্পনা, যুক্তি, এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা হয়। চিন্তন মানে কি? চিন্তা। চিন্তনের চ্যাপ্টার তোমাদের ক্লাস 11এই আছে, লাস্ট চ্যাপ্টার একদম 5th নম্বর ইউনিট যেটা, সেটা যে ক্লাসটা আমি করাবো তোমাদের। তাহলে এই 4টে মানসিক প্রক্রিয়া এবং এছাড়াও আরও যে সমস্ত মানসিক ক্রিয়া আছে, সেই সমস্ত ক্রিয়া মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এবার মানুষের বিভিন্ন কাজকর্ম আছে, সেই সমস্ত কাজও বা ক্রিয়াও মনোবিজ্ঞানের বিষয়বস্তু। যেমন ঐচ্ছিক ক্রিয়া হয়, অনৈচ্ছিক ক্রিয়া হয়। ঐচ্ছিক ক্রিয়া হলো সেই সমস্ত ক্রিয়া যেগুলো আমরা নিজেদের ইচ্ছাতে করে থাকি। যেমন
আমরা যদি কোথাও যেতে চাই হেঁটে, তাহলে সেটা আমাদের ইচ্ছা থাকলে আমরা তবেই হাঁটবো। ঐচ্ছিক ক্রিয়াকে বলা হয় ভলেন্টারি অ্যাকশন। অনৈচ্ছিক ক্রিয়া অর্থাৎ যেই সমস্ত ক্রিয়াগুলোতে আমাদের নিজেদের কোনো ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপার থাকে না, বা আমাদের হাতও থাকে না, এটা অটোমেটিক্যালি ঘটতে থাকে আমাদের বডিতে। যেমন কি ব্রিদিং, নিঃশ্বাস প্রশ্বাস যে নেওয়া, এটাতে আমাদের কোনো হাত থাকে না। এমন কি হয় যে আমরা যদি মনে করি কিছুক্ষণ আমরা নিঃশ্বাস বন্ধ করে থাকবো, তারপর 5 দিন পরে আবার নিঃশ্বাস নেব, সেটা কি পসিবল? কখনোই নয়। তো অনৈচ্ছিক ক্রিয়াটা আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু ঐচ্ছিক ক্রিয়াটা আমরা কন্ট্রোল করতে পারি। অনৈচ্ছিক ক্রিয়া আরও এক্সাম্পল হতে পারে ডাইজেশন, যে হজম ক্রিয়া, আমাদের যে পরিপাক ক্রিয়া যেটা ঘটে, সেটাও হচ্ছে আমাদের অনৈচ্ছিক ক্রিয়া। এবং সরল এবং জটিল প্রতিবর্ত ক্রিয়া, এই সমস্ত বিষয়ে মনোবিজ্ঞান আলোচনা করে। প্রতিবর্ত ক্রিয়া কি? রিফ্লেক্স অ্যাকশন, তাই তো। প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ এই যে চোখের সামনে কেউ হঠাৎ হাত রাখলে আমরা চোখটাকে পিটপিট করি বা বন্ধ করি, গরম জিনিসে হাত দিলে হাতটাকে সরিয়ে নিই, এটা প্রতিবর্ত ক্রিয়া। এরপরে মনের গঠন ও কার্যকারিতার বিভিন্ন যে স্তর আছে, যেমন চেতন, অবচেতন, প্রাকচেতন, এইগুলো নিয়েও কিন্তু মনোবিদ্যায় পড়াশোনা হয়। চেতন মানে কি? কনসিয়াস, আর আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস, এই তিনটে যে মনের স্তর, যেটা দিয়েছিলেন সিগমন্ড ফ্রয়েড, এই সমস্ত স্তরগুলো নিয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা হয়। এবং ইদম, অহম আর অধিসত্তা, এই সম্পর্কেও মনোবিদ্যায় বিশদভাবে আলোচনা করা থাকে। ইদম, অহম আর অধিসত্তা কি? টার্মগুলো ভীষণ নতুন, তাই জন্য তোমাদের এখন এটা শুনেই একটু ভয় শুরু হয়ে গেছে হয়তো, বাট এটা আমি ডিটেলে পড়িয়েছি, এই নিয়ে ডিটেলে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা তোমরা দেখে নিও। এখানে ফ্রয়েডের স্কুলের ব্যাপারে ডিটেলে আলোচনা করা আছে। মনোবিজ্ঞানের বিবর্তনের এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও, তোমাদের এমসিকিউ নিয়ে কোনো কনফিউশন হবে না, কখনো ভুলও হবে না। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো কিন্তু দেখবে। এই ভিডিওগুলো এই চ্যাপ্টারেরই অন্তর্ভুক্ত। আমি অলরেডি এগুলো আগে পড়িয়েছিলাম, এমসিকিউর প্যাটার্নেই পড়িয়েছি, তাই জন্য আমি আলাদা করে আর এই ভিডিওতে সেম জিনিস পড়াচ্ছি না। তোমরা এই ভিডিওগুলো দেখে নিও এখান থেকে। উইলহেম উন্ড 1879 খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষাগার স্থাপন করেছিলেন, যেটার কারণে উন্ডকে মনোবিদ্যার জনক বলা হয়। এই প্রশ্নটা কেউ ভুল করে আসবে না, মনোবিদ্যার জনক কিন্তু উইলহেম উন্ড, একদম কেউ কিন্তু ভুল করবে না, কখনো নয়। ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছুটা অংশ এই ভিডিওটাতে আমি পড়ালাম, আর বাকি যেটা তোমাদের বললাম, এই কটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে, যেটা তোমাদের আমি মনোবিজ্ঞানের বিবর্তন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওগুলোতে। এই কয়েকটা ভিডিও তোমাদের এই উইকের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখলাম। এই ভিডিওগুলো দেখা হয়ে গেলে যে কোনো কমেন্ট বক্সে আমাকে লিখবে রিভিশন ডান, আর তারপরে আমি এমসিকিউ সলভ করাবো তোমাদের ইউটিউবেই। এই প্রত্যেকটার ভিডিও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই চেক করতে পারো, কিংবা আবার চ্যানেলে গিয়েও এই প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। এমসিকিউর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার, তাহলে অবশ্যই করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।